প্রথমেই চলে যাব হরিয়ানার এক অমোঘ আকর্ষণ, এক ইউটিউবার জ্যোতি। সেই পাক ইউটিউবার, সে হচ্ছে পাকিস্তানের চর। কিভাবে কাজ করত এই ইউটিউবার জ্যোতি? বিভিন্নভাবে সেনাবাহিনীর বিভিন্ন খবরাখবর দিত জ্যোতি। সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, কিভাবে জ্যোতি কাজকর্ম করতো এই জ্যোতিরানী মালহোত্রা, ধৃত ইউটিউবার, নিজের সৌন্দর্যকে ব্যবহার করে? একরকম সেটা বলা যেতেই পারে, কারণ আমরা হানি ট্র্যাপের কথা আগেও শুনেছি এবং হানি ট্র্যাপ এক্ষেত্রেও হানি ট্র্যাপই হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তত গোয়েন্দারা মনে করছেন যে হানি ট্র্যাপই হয়েছে। কিভাবে হানি ট্র্যাপ হয়েছে না, নিঃসন্দেহে জ্যোতির সঙ্গে ঠিক যেমন পাকিস্তানের আইএসআই এর চরের তাদের সঙ্গে যোগাযোগ ছিল, দুবার পাকিস্তানে গিয়েছিল জ্যোতি, ঠিক সেইভাবেই জ্যোতির সঙ্গে হয়তো আমাদের দেশের সেনাবাহিনীর বা কোনো উচ্চপদস্থ আধিকারিক তার সঙ্গে যোগাযোগ ছিল। এবার যেটা হয়, এই যোগাযোগ থেকে বন্ধুত্বের পর তারপর ডাইন আউটের পর তারপরে সম্পর্ক এমন জায়গায় চলে যায়, তখন নিজের পরিবারকে বাঁচানোর জন্য কিছু কিছু ছবি, যে ছবিগুলো আপত্তিকর, সেই সব ছবি লুকিয়ে ফেলার দায় চলে আসে। তো সেই ছবিগুলো লুকিয়ে ফেলতে গেলে তার বদলে তো কিছু দিতে হবে, বিনিময়ে কিছু দিতে হবে। তখন কিছু ইনফরমেশন, কিছু তথ্য, যে তথ্য জ্যোতি চাইছে না, আসলে বকলমে সেই তথ্যগুলো চাইছে আইএসআই। সেই তথ্য আইএসআই জ্যোতির কাছ থেকে নেয়, জ্যোতি সেই তথ্যগুলো নেয় এবং জ্যোতির কাছ থেকে আইএসআই সেই তথ্যগুলো নেয়। এইভাবে জ্যোতি পাচার করে গেছে একের পর এক তথ্য। 2023, 2024 দু বছর পাকিস্তানে গিয়ে জ্যোতি কাদের সঙ্গে দেখা করেছে, কাদের সঙ্গে কথা বলেছে, হিসেব করে দেখা যাচ্ছে যে জ্যোতির মোবাইল থেকে, ল্যাপটপ থেকে এমন কিছু ফোন নাম্বার পাওয়া গেছে যে ফোন নাম্বারগুলো পাকিস্তানের, এবং তাদের সঙ্গে আইএসআই এর প্রত্যক্ষ যোগ রয়েছে। যদিও অন্য নামে সেভ করা ছিল, কিন্তু তা ইন্টারসেপ্ট করতে খুব একটা বেশি সমস্যা হয়নি গোয়েন্দাদের। এবং এখানে শুধু জ্যোতি নয়, এটা একটা বড় র্যাকেট কাজ করেছে এবং এই বড় র্যাকেটের 6 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গত সপ্তাহে জালান্ধার থেকে 2 জনকে, আর তারপরে আরো 6 জনকে। এই 6 জনের মধ্যে জ্যোতি সবচেয়ে প্রমিনেন্ট নাম। তার কারণ জ্যোতিকে মোটামুটি সবাই চেনে, মুখ চেনা। জ্যোতি একজন ইউটিউবার, তার 3-4খানা ইউটিউব চ্যানেল রয়েছে। তারই ফাঁকে জ্যোতি গুপ্তচর বৃত্তি করে গেছে এতদিন ধরে। আর পাক হাই কমিশনের স্টাফও এর সঙ্গে জড়িত। দানিশ, ডিসিপি, ডিজিপি, তারা কি বলছেন দেখুন। ज्योति रानी पुत्री हरीश कुमार आरओ एक्सटेंशन हिसार को ऑफिशियल सीक्रेट एक्ट और 152 बीएनएस के अंतर्गत अरेस्ट किया है। इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है। इसको हमने 5 दिन की रिमांड पे लिया है, पूछताछ जारी है। यह लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी, उसके बारे में इससे पूछताछ की जाएगी। ये देखिए कि अभी जो ये ऑपरेशन सिंदूर हुआ और जो पहलगाम का एक जो हमारा इतना बड़ा इंसिडेंट हुआ, उसके बाद जो स्थिति बनी, उसमें इस तरीके के लोग इनसे जो एक तरह से कहें एक्सपोज हुए हैं। ऐसा नहीं है कि पहले नहीं होंगे, ये तो काम कर ही रहे थे पहले से, पर अब ये लोग पकड़े गए हैं, क्योंकि चारों तरफ चौकसी भी बढ़ी है। और उस बढ़ी हुई चौकसी का ये नतीजा है कि हमारी जो इंटेलिजेंस एजेंसियां हैं उनके पास बेहतर इंफॉर्मेशन भी आई है, और ये जो युद्ध का माहौल बना, इसमें इन लोगों की भी गतिविधियां कुछ बढ़ी, तो उसमें ये पकड़े गए। तो इन सब पे भी सख्त से सख्त कार्रवाई की जाएगी। আবার চলে যাচ্ছি ভারত পাকিস্তানে। ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, তাতে দাঁতই ফোটাতে পারেনি পাকিস্তান। একেবারে ভয়ঙ্করভাবে মেরেছি আমরা। ভারত মেরেছে পাকিস্তানকে, খোঁড়া হয়ে গেছে। আত্মনির্ভর ভারতেই এসেছে সাফল্য। বারবার আমরা দেখিয়েছি আমাদের প্রযুক্তিতে তৈরি অস্ত্র কিভাবে মিসাইল, ড্রোন হামলার চেষ্টা করেছিল, আমরা ছিন্ন ভিন্ন করে দিয়েছি। একবারও সাফল্য মেলেনি পাকিস্তানের, কারণ শত্রুর মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তান। আকাশ তীর কি কি করতে পারে, এয়ার ডিফেন্স সিস্টেমকে কিভাবে ধ্বংস করতে পারে, তারই আপনারা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছেন। আর আমরা কথা বলেছিলাম বাবুল চন্দ, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে স্মুথ গানস বা তার থেকে বড় শিল্কা গানস,
এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে, মানে ড্রোনস এর পর ড্রোনস স্বয়ং ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না, ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, আর এটা অনেক বড় কাজ, এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতের যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। That was 83, and 1984, the name of the missile was given as the Akash. In the beginning, it was only a medium-range surface-to-air missile system. The Air Force and Army told it should be a multi-target handling surface-to-air missile system. That means the enemy will send maybe 4 aircraft, 6 aircraft, 8 aircraft. You should be able to annihilate all the 8 simultaneously. So that's a tall order. So radar has to be customized, specially made. So it should have a lot of beam agility. It's called beam agility. The electronic beam should be switching tuck, 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 left, right, up, down at a very, very fast speed so that you don't miss any target. মিথ্যে বেশি দিন চাপা যায় না, মিথ্যাচার মিথ্যেবাদী পাকিস্তান স্বীকার করে নিল শেষ পর্যন্ত নূর খান এয়ারবেস আমরা ধ্বংস করে দিয়েছি, কিছু আর বেঁচে নেই। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী সেনা কর্তাদের সামনে বলে দিলেন, দেখুন। ঘরে ঢুকে মেরেছে ভারত, স্বীকার করে নিল পাকিস্তান। শেষমেশ পরাজয় স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया, वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल्स अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। পহেলগামে জঙ্গি হানার বদলা, প্রত্যাঘাতে ভারতীয় সেনা, নাম অপারেশন সিঁদুর। প্রথমে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। অপারেশন সিঁদুরে দিশেহারা পাকিস্তান, ভারতের নিরীহ নাগরিকদের নিশানা করে পাক সেনা। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে সীমান্তে গুলি চালায়, ভারতের ড্রোন হামলারও চেষ্টা করে। পাল্টা জবাবে পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এত কিছুর পরেও নির্লজ্জ পাকিস্তানের হম্বিতম্বি বন্ধ হয়নি। There can never be peace between India and Pakistan. Anyone who tries to violate our territorial integrity and sovereignty, our response will be brutal, our response will be swift and assured. We love peace. If you see the streets of Pakistan right now, we are not celebrating victory, we are actually celebrating peace. পাক সেনাকর্তা বলছেন তারা নাকি জিতে গেছেন, আর প্রধানমন্ত্রীর গলায় অন্য সুর। সাফ জানিয়ে দিলেন ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে পাকিস্তান লেজে গোবরে। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया, वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल्स अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। পাকিস্তান কোনোদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়। আমরা যখন আগ্রা চুক্তি করেছি, আমরা যখন সমঝোতা এক্সপ্রেস করেছি, আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি, আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে, তারপরেও তারা কারগিল যুদ্ধ করেছিল। তাহলে এরা স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে, তারপরে স্বীকার করে এই সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য প্রয়োজনে ভারতের সাহায্য। যুদ্ধজিগির বা ফাঁপা হম্বিতম্বি থাকলেও পাকিস্তানের অবস্থা ভাঁড়ে মা ভবানী। দেশ চালাতে হাত পাততে হয়, সেই টাকা আবার জঙ্গিদের পেছনে খরচ করে। আন্তর্জাতিক চাপের মুখে এবার পরাজয় স্বীকার করছেন পাক প্রধানমন্ত্রী, তুলে ধরছেন ক্ষয়ক্ষতির কথা, যাতে আবার আন্তর্জাতিক সংস্থার থেকে সাহায্য পাওয়া যায়। নিউজ 18 বাংলা। এই প্রথম অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন ভাগবত। তিনি বললেন ভারত শান্তি চায়, কিন্তু হামলা হলে পরে তার দায় ভারতের নয়।
भारत किसी की शत्रुता नहीं करता, लेकिन उसकी शत्रुता करने वाले अगर दुस्साहस करेंगे तो उनको पूरा सबक सिखाने की ताकत भी भारत रखेगा और रखनी चाहिए। আর গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি পাকিস্তান বিফল হয়েছে, আমরা সমস্ত হামলার চেষ্টা একেবারে ধ্বংস করে দিয়েছি। সেই পাকিস্তানের অস্ত্রগুলো এখনো পড়ে আছে ভারতের মাটিতে, যেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে রাজৌরি, আখনৌর বিভিন্ন জায়গায়। সেই নিষ্ক্রিয় করার ছবি দেখছেন আপনারা।